নমস্কার বন্ধুরা, তো ফের আরেকটা দিন তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও, আর বিশেষভাবে তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু দেব আমরা, সেই জন্য ভালো ভালো কমেন্ট করো। তো আজকে নতুন একটা রিপ্লে, মানে ভালো সুন্দর একটা রিপ্লে পাবে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যেহেতু ডক্টর ইউনূসের সম্পর্কে এতটা জানছি, ততই অবাক হচ্ছে। মানে কি কোথা থেকে কি হয়ে গেল, যাকে আমরা অস্তিত্বই জানতাম না বাংলাদেশে, সে কখনো ছিল কিনা সেটাই আমরা জানতাম না, সে এখন বাংলাদেশ চেঞ্জ করে দিচ্ছে। মানে আমার কল্পনাও তো আসতে হচ্ছে না শেখ হাসিনা কোনোদিন, আমি সরকার যায় আসে, কিন্তু কতটা পলিটিক্স ছিল সেই সময়। সত্যি মানে সরকার যায় আসে, কিন্তু শেখ হাসিনা দেশের বাইরে চলে যাবে সেটা কেউ আশাই করেনি কোনোদিন। কি এমন জিনিস যে ক্ষমতার মধ্যে থাকলে ক্ষমতা পেতে 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 ক্ষমতার থেকে বাইরেই চলে যায়। তো সারা বিশ্বে বিস্ময়। তো অবশ্যই দেখবো ডক্টর ইউনূস সম্পর্কে কি বিস্ময় বা বিস্ময়, অনেক বিস্ময় উচ্চারণটা হয়, যেহেতু আমি বিস্ময় বলেছি। মানে ডক্টর ইউনূসকে নিয়ে সবারই বিস্ময়কর অবস্থা হয়ে গেছে। তো অবশ্যই দেখবো ডক্টর ইউনূস স্যার, মোহাম্মদ ইউনূস স্যারের সম্পর্কে অনেক কিছু তথ্য, যেটা আমাদের কাছে মানে ফ্যাক্ট, আমার জানতে হবে ফ্যাক্টগুলো, এবং মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। এদেশের সবাই যদি রত্ন হয়ে থাকে তাহলে তাদের মধ্যে ডক্টর ইউনূস একজন। এদেশে যদি 100 জন রত্ন থাকে তাহলে তাদের মধ্যেও ডক্টর ইউনূস একজন। আর এদেশে যদি কেবলমাত্র একজন রত্ন থাকে তাহলে সেটাও ডক্টর ইউনূস। তিনি গত কয়েকশো বছরের মধ্যে এই বাংলার মাটিতে জন্ম নেয়া এক মহামূল্যবান সম্পদ, যাকে শুধুমাত্র এই বাংলাদেশ না গোটা বিশ্ববাসী চেনে। বলা যেতে পারে এক গ্লোবাল সেলিব্রিটি। না, তিনি এমনি এমনি এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, বরং তার পরিশ্রম, মেধা এবং মানুষের জন্য কিছু করার এক মহৎ উদ্দেশ্য তাকে এতটা সম্মান এনে দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ও নোবেল, এই তিনটি পুরস্কারকে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে গণ্য করা হয়। আর এখন পর্যন্ত ইতিহাসে এই তিনটি পুরস্কারের সবগুলোই পেয়েছে এমন মানুষের সংখ্যা মাত্র 12 জন। আর এই 12 জনের মধ্যেও তুমি খুঁজে পাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি। আর এই অর্জন শুধুমাত্র তার একার না, এই সম্মানও শুধুমাত্র তার একার না, এটা পুরো বাঙালি জাতির জন্য গর্বের বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন তো 28 জুন, আর সেই দিনটিকে কি হিসেবে পালন করা হয় জানো? ডক্টর ইউনূসের জন্মদিনকে গত 1 দশকেরও বেশি সময় ধরে সারা বিশ্বে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের প্রায় 30টিরও বেশি দেশ থেকে তিনি প্রায় 130টির বেশি সম্মাননা পুরস্কার পেয়েছেন। দারিদ্র্য সীমা দূর করতে তিনি যেই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার এই মডেল চালু করেছেন, তা পৃথিবীর প্রায় 40টি দেশের 130টিরও বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলছে। তুমি জানলে অবাক হবে, বিশ্বের 80টিরও বেশি বিশ্ববিদ্যালয় কলেজ ডক্টর ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করেছে। 1940 সালের 28 জুন চট্টগ্রামে মুসলিম দম্পতি হাজী দুলামিয়া সওদাগর ও সুফিয়া খাতুন ইউনূসের ঘর আলো করে জন্ম নেয় এক ফুটফুটে শিশু, যার নাম রাখা হয় মোহাম্মদ ইউনূস। কলেজে পড়াকালীন সময়ে স্কাউটে যোগদান ও তার সক্ষমতা এবং যোগ্যতা প্রমাণ করার মাধ্যমে তিনি পশ্চিম পাকিস্তান, ভারত, ইউরোপ ও আমেরিকার মতো দেশে যাওয়ার সুযোগ পান। পড়াশোনায় তিনি বেশ মেধাবী ছিলেন। তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। মোহাম্মদ ইউনূসের এই সাফল্যের কারণ কি জানো? তার আত্মবিশ্বাস ও কিছু করার মনোভাব। তিনি এমন একটি রাষ্ট্র চাইতেন যে রাষ্ট্রে কোনো বেকারত্ব থাকবে না। তিনি এমন একটি রাষ্ট্র চাইতেন যে রাষ্ট্রে কোনো অভাব থাকবে না, কাউকে চাকরিহীনতায় ভুগতে হবে না, কাউকে অন্যের কাছে হাতও পাততে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, যদি তুমি জানো বা কল্পনা করতে পারো যে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছতে পারবে। তোমার প্রযুক্তি, তোমার যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে পৌঁছে দেবে। অর্থাৎ তিনি আমাদের বলতে চেয়েছেন, আমাদের প্রত্যেকের অবশ্যই একটি লক্ষ্য থাকতে হবে কিছু করার প্রেরণা, কিছু করার মানসিকতা ও সঠিক দিক নির্দেশনা। এগুলো ছাড়া পৃথিবীর কোনো মানুষই তার গন্তব্যে পৌঁছাতে পারে না। তাই তোমাকে অবশ্যই জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করে রাখা উচিত, যেন সেখানটায় পৌঁছাতে তোমাকে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে না হয়। দেশের যুবকদের কিভাবে সাফল্য এনে দেওয়া যায় তা নিয়ে তিনি ছিলেন বেশ চিন্তাশীল। তিনি যুবকদের এমন একটি সমাজ কল্পনা করতে বলতেন যে সমাজে দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নিঃসরণ একদম শূন্য পর্যায়ে থাকবে, তাহলে একসময় সেটি সত্য হয়ে যাবে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেয়, কিন্তু সমাজ তাকে এমনভাবে মগজধলাই করে যেন সে চাকরি খুঁজতে বাধ্য হয়। আর ঠিক এই কারণেই দেশে বেকারত্ব দেখা দেয়। তাই প্রত্যেক মানুষই জন্মগতভাবেই একজন উদ্যোক্তা। এই কথাগুলোর মাধ্যমে তিনি তরুণদের মনোবল যোগাতেন, তারা যেন সাহস করে নিজের উপর বিশ্বাস রেখে নতুন কিছু করার উদ্দেশ্যে নেমে পড়ে।
ভালো একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বেরিয়ে এসে একজন শিক্ষার্থী বলেন আমাকে একটি চাকরি দিন, কিন্তু কোনো শিক্ষার্থী এটা বলে না আমাকে কিছু টাকা দিন, আমি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলবো। আমরা নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি অন্যদের হাতে, অন্যদের উপর আত্মনির্ভরশীল হয়ে পড়ছি। আর যাদের উপর আমরা আত্মনির্ভরশীল হয়ে পড়ছি তারা যদি আমাদের সেই চাকরিটা কেড়ে নেয় বা কোনো কারণবশত বরখাস্ত করে দেয় তাহলে আমাদের কি হবে? আর এটা কি বলে আধুনিক দাসত্ব। আমাদের এই একটাই লক্ষ্য, চাকরি। যেভাবেই হোক না কেন আমাকে চাকরি পেতেই হবে, কিন্তু কেউ এটা বলে না যেভাবেই হোক না কেন আমাকে একজন উদ্যোক্তা হতে হবে। ডক্টর ইউনূস বলেন আমরা যদি তরুণদের চাকরি খোঁজা নয় বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম তাহলে আমাদের দেশে বেকারত্ব বলে কিছুই থাকতো না, আমাদের অর্থনীতি আর অনেক বেশি শক্তিশালী হতো। যার উদাহরণ হিসেবে তিনি বলেন আমরা ভারত থেকে ডিম কিনি, কিন্তু যেদিন আমরা ভারতে ডিম বিক্রি করতে পারবো সেদিনই আমাদের অর্থনীতি পুরোপুরি পাল্টে যাবে। ওয়াও। লিওনেল মেসি, যিনি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন, আর সেই লিওনেল মেসিও লাইনে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র এই ডক্টর ইউনূসের সাথে একটি ছবি তোলার জন্য। একজন মানুষ কতটা রেসপেক্টফুল হলে ব্যাপারটা এমন হয়। অলিম্পিক গেমস হলো বিশ্বের অন্যতম সম্মানজনক গেমস। এই অলিম্পিকের আয়োজক হওয়ার জন্য বিশ্বের অনেক ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে। আর এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান বা প্রধান অতিথি হলেন অলিম্পিকের মশাল বাহক, যিনি হাতে একটি মশাল নিয়ে সকলের সামনে উপস্থিত হন। আর 2020 সালে জাপানে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকের এই মশাল বাহক ছিলেন আমাদের ডক্টর ইউনূস। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ইউনূস 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। নিঃসন্দেহে যাকে বলা যেতে পারে আমাদের দেশের জন্য এক বিশাল বড় সম্মাননা। দেশে এমন রত্ন আর কয়টি বা পাওয়া যায়? তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য ছিল দেশের সাধারণ মানুষগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়া, যেন তারা সুদের চক্র সংগঠন করা অসাধু লোকদের থেকে রক্ষা পেতে পারেন, যেন তারা স্বাবলম্বী হয়ে উঠে দাঁড়াতে পারেন। আর তার এই উদ্যোগ পুরোপুরি সফল হয়েছে, যার ফলাফল তাকে এনে দিয়েছে বিশাল বড় সম্মাননা। 1974 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন সময়ে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। সেই সময়টাতে তিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। কিভাবে মানুষের কষ্ট লাঘব করা যায়, কিভাবে মানুষকে সাহায্য করা যায়, মানুষের জীবনকে সহজ করা যায়, কিভাবে একটি দুর্নীতিমুক্ত অসাধু চক্রমুক্ত সমাজ ব্যবস্থা চালু করা যায় তা নিয়ে তিনি বেশ চিন্তাশীল ছিলেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। আর এসব কর্মকাণ্ডের কারণে তিনি মানুষের অনেক কাছাকাছি আসতে শুরু করলেন। মানুষের বেদনা কষ্টগুলো তিনি অনুভব করতে পারতেন, আর সে অনুযায়ী তিনি সেগুলো লাঘব করার জন্য বিভিন্ন পরিকল্পনাও পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেন। মানুষকে কিভাবে একটি সুন্দর জীবন দেওয়া যায় সেটা নিয়ে তিনি সবসময় চিন্তা ভাবনায় থাকতেন, সে অনুযায়ী তিনি কাজ করতেন। দেশের কিছু অসাধু মানুষ তার এই সম্মান এবং অর্জন মেনে নিতে পারেনি। তারা তাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে, তাকে হেনস্থার শিকার পর্যন্ত হতে হয়। কিন্তু মোহাম্মদ ইউনূস ছিলেন পুরোপুরি নিরপেক্ষ। অসাধু কোনো লক্ষ্য নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়াননি, যার ফলাফল স্বরূপ তিনি সকলের ভালোবাসা পেয়েছেন। দেশকে নতুন করে গড়ে তুলতে দেশের ছাত্ররা তাকেই বেছে নিয়েছে, কারণ ছাত্ররা জানে একজন সঠিক মানুষই কেবল পারে সুন্দর একটি দেশ গড়ে তুলতে। আর দেশের এমন একজন রত্ন আছে বলেই তারা নিশ্চিন্তভাবে তাকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে দিয়েছে। আর আমরা আশাবাদী যে তিনি বেশ সুন্দর ও নিরপেক্ষভাবে একটি সোনা বাংলা গড়ে তুলবে। দেশে আর কোনো বেকারত্ব থাকবে না, দেশের সর্বস্তরের সকল মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে, সকলে আত্মমর্যাদাশীল হতে পারবে। বাংলাদেশকে বিশ্বের অন্যতম একটি উন্নত সভ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। তাই সবসময় নিজের লাভের কথা চিন্তা না করে আমাদের উচিত সকলকে নিয়ে ভাবা, কিভাবে একটি দেশ উন্নত করা যায়, কিভাবে একটি রাষ্ট্রকে সবার সামনে তুলে ধরা যায়, কিভাবে একটি রাষ্ট্রকে পুরো বিশ্ববাসীর নিকট বেশ গর্বের সাথে উপস্থাপন করা যায় সেটা নিয়ে ভাবা। আর যদি সকলের এ ধরনের মনোভাব সৃষ্টি হয়ে থাকে তাহলে এদেশের সকল মানুষ বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে নিজের পরিচয় দিতে পারবে। এদেশের মানুষকে তখন বিশ্ববাসী ছোট চোখে দেখবে না, তারা বেশ সম্মানের সাথে তাদের গ্রহণ করবে। সভ্য জাতি হিসেবে তারা সকলের কাছে পরিচিতি পাবে। তাই তোমাকেই বলছি, আজ থেকে এরকম একটি মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করতে থাকো। কারণ শুরুতেই বলেছিলাম সৃষ্টিকর্তা কোনো ভেদাভেদ ছাড়াই সকলকে সৃষ্টি করেছেন, কিন্তু কে কি করবে, কার পরিণাম কি হবে, কার ভাগ্যে কি আছে সেটা তার কর্ম এবং চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। আর আমি জানি তোমরা একটি সভ্য মানসিকতার অধিকারী। এদেশে একদিন বিশ্বের অন্যতম একটি রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে। আমি আশাবাদী, আর আশা করি তোমরাও আমার সাথে আশাবাদী। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেওয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে। আমার প্রচুর ভালো লেগেছে ভিডিওটা, আর বিশেষ করে বিষয়টা হচ্ছে এটাই ভালো লেগেছে যে যেখানে কিন্তু আমাদের সরকাররা চাকরির আশা দেখায় যে চাকরি করো মানে ফ্যামিলি রক্ষা করো, না আমাদের সমাজটা মানে সমাজটা সরকারি মানে সেই বিষয়টা যাই হোক না আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে কিন্তু আমাদের এই বিষয়টা টার্গেট মানে এই বিষয়টা বেশি ভালো লাগলো যে শুধু চাকরি করলে হবে না, নিজে মানে এমন ক্রিয়েটিভ কিছু করো যেটা দেখে সবাই তোমাকে রেসপেক্ট করে আর তুমি চাকরির থেকে উপরে থাকো।
কারণ দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরিটা অনেকটা প্রাইভেটে মানুষ দেয়, কিন্তু অন্য অন্য রাজ্যে আমাদের বয়সে কোটি কোটি টাকা ইনকাম করছে, মানে আমাদের ভারতের সেটাই, মধ্যে। কথা হচ্ছে এটাই যে যারা কিন্তু চাকরি বাকরি করে সেই লেভেল ছাড়া তারা কিছুই ভাবে না যে চাকরি বাকরি করতে হবে। হ্যাঁ। আর যারা চাকরি বাকরি করে না, ছোট থেকে তাদের মাইন্ডে অন্যরকম সিস্টেম থাকে যে চাকরি বাকরি তো কত টাকা কি, তার থেকে উপর লেভেলে সমাজ এবং জায়গা মেটার করে, তোমাদের চারিপাশে মানুষগুলো কেমন, তারা ডেভেলপ কিনা, তারা ভালো কাজ করছে কিনা, তাদের মস্তিষ্কে যা চলে সবার মস্তিষ্কে আস্তে আস্তে সেটাই চলবে। এখন তোমার বাবা মা কি করে, মধ্যবিত্ত ফ্যামিলি নর্মাল চলছে, তোমার কি মাইন্ডে চলবে এই তো কোনোরকম হলেই হলো। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে যেরকম বলে না ভাগ্যের দোষ দেয়, যে একদম ভাগ্যে যা আছে সেটা ভাগ্যের দোষ যাদের তাদের থেকে দূরে থাকো, কারণ তারা ওই ভাগ্যের দোহাই দিয়েই সারাটা জীবন কাটিয়ে দেয়। নিজেকে তৈরি করতে হয়, ওই ভাগ্য যে দোহাই দেয় তার থেকে অনেকটা দূরে থাকো, আর চেষ্টা করতে হবে। আমিও ডক্টর নিউজের কথা একটাই ভালো লাগছে যে তুমি কিছু করো, তুমি নিজেই তোমার মানে কোম্পানির মালিক হও, তুমি নিজেই ক্রিয়েটিভ কিছু করো। যে তুমি পরীক্ষায় পাশ করলে তখন কিছু টাকা দিয়ে বললে যে আমি নিজে কিছু শুরু করতে চাই, না এমন নয় যে আমি চাকরি করতে চাই। তুমি ধরো একটা কোম্পানিতে কাজ করো, তোমাকে যখন তখন তারা হাঁটিয়ে দিতে পারে। সেটাই। আর একটা প্রত্যেকটা মানুষের কোশ্চেন ছিল তোমাদের ফেভারিট মানে সাবজেক্ট কি? হ্যাঁ, তোর ফেভারিট সাবজেক্ট? আমার ফেভারিট হচ্ছে দুটো। একটা প্রথমত 1 নম্বর যদি বলতে পারো সেটা হচ্ছে পলিটিক্স, মানে রাষ্ট্রবিজ্ঞান, আর আরটা হচ্ছে কি হতে পারে তুই বল তোরটা বল। সোশিওলজি। হ্যাঁ, দ্বিতীয় নম্বর আমার সোশিওলজি। তো অবশ্যই জেনে নিলে। জানাও তোমাদের কোনটা বেশি আর ফেভারিট। প্রচুর কমেন্ট আসছিল এই বিষয়ে, তো বলেই দিলাম। তো প্রত্যেকদিন একটা চমক দেওয়ার চেষ্টা করবো, এক নতুন একটা নতুন উত্তর কিছু। দেব, তার জন্য প্রশ্ন করো, বেশি ভালো ভালো প্রশ্ন একদম। করো। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।